আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কী পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কী পরিমাণ রিজেক্ট হয়েছে। এবং আরেকটি টপিক হলো যে ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এক ভাই কথা বলা হয়েছে। তো উনি বিগত দিনেও এরকমভাবে কল দেয়, তো তাদের কাছে বিভিন্ন তথ্য জানার জন্য, কিন্তু ইতালি বিএফএস গ্লোবাল তো ওইরকমভাবে তথ্য দিতে পারে না। তো আজকে যে কল সেন্টারে কল দেওয়ার পর তো কল ধরেছিল সালমান ভাই। তো সালমান ভাই সাথে কথা বলা হয়েছে। তো এই সালমান ভাই যেভাবে কথা বলে আসলে সে নিজেই বোঝে না যে আসলে সে কি বলতে চাইছে। তো আপনারা কল রেকর্ডটা শুনলেই বুঝবেন, আমি তো মুখে বলতেছি, তো তারপর আপনার প্রমাণ সহকারে যে আজকে কল রেকর্ডটা আপনারা শুনবেন যে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে। তো এখানে শাহিন ভাই কথা বলছে, উনি অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এবং কি যে ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারে সালমান ভাই ছিল। তো আসলে উনি যেভাবে কথা বলে আস্তে আস্তে কথা বলে, আসলে এখানে যে ঘাপলা ওনাদের মধ্যে, ওনারা যেভাবে কথাগুলো বলে এটার মনে কোনো যুক্তি নাই এবং কি কোনো প্রশ্ন উত্তর জানতে চাইলে ওটাও সঠিকভাবে উত্তর দিতে পারে না, আর মেনে মেনে কথা বলে। এগুলো আসলে একটা মানুষ প্রশ্ন করছে ওইটা সঠিকভাবে যে অ্যান্সারটা দিবে ওইটাও ঠিক মতো দিতে পারে না। দেখেন, আপনারা বলতে পারেন তুমি কি পণ্ডিত হয়ে গেছো, আসলে আপনার কল সেন্টারে কল দিছে যে আজকে এই ভিডিওটা ছাড়ছি, ওই কল রেকর্ডটা আপনি শুনলেই বুঝবেন। কল রেকর্ডে দেখবেন যে ম্যান করে কথা বলে, তো কোনো উত্তরই দিতে পারে না এবং কি যে কথা বলতেছে যে শাহিন ভাই, তো উনিও বিরক্ত ফিল করতেছে। আসলে ওনার যে উত্তরটা চাইতেছে ওনার কাছ থেকে, কিন্তু ওই রকমভাবে উত্তরটাও দিতে পারে না। আর বারবার এখন ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিলে তারা কিন্তু বারবারই অ্যাপয়েন্টমেন্টের জন্য যে মেলটা দিয়েছিল ওই মেলটা নেয়, আবারও মোবাইল নাম্বার নেয়। তো এইগুলা বারবার নিতেছে। দেখেন শাহিন ভাই প্রায় এক সপ্তাহ পরপরই কল দেয়। তো তাকে যদি এই যে ধরেন আজকে কল দিছে, তো আজকে যদি তার মোবাইল নাম্বার তারপর তার মেল এটা যদি রাখা দেয়, তো আবারও যদি এক সপ্তাহ পর কল দেয়, তো এই তখনও আবারও এই মেল দেওয়া লাগে, নাম্বার দেওয়া লাগে, তাহলে তারা বলতেছে এন্ট্রি করে রাখতেছি। তো এটা আসলে কোনো কাজেই আসে না। তো এগুলো তারা বারবারই কল দিলে এরকমটা বলে। আর এইরকমভাবে একটা কল দিতে গেলে অনেক সময় লস হয় এবং কি অনেকে কলও দিতে পারে না। তো অনেক অপেক্ষা করার পর একটা কল সেন্টারে কল দেওয়া হয়, তারপরও কিন্তু সঠিকভাবে তারা উত্তরটা দিতে পারে না। তো আমি বিশেষভাবে বলবো যে সালমান ভাই, আপনারা তো ইতালি বিএফএস গ্লোবাল আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন, আমরা বিগত দিনগুলো দেখছি যে কোনো মানববন্ধন, অনশন, গণঅবস্থান কর্মসূচি ডাক দিলে আপনারা আগের দিনে কিন্তু একটা নোটিশ দিয়ে আপনারা বন্ধ করে দেন। তো আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন। তো বিশেষভাবে আমি সালমান ভাই, আপনি ঘুম থেকে যে উঠা যে কথা বলা শুরু করেন, এটা কিন্তু আপনার একটা প্রতিষ্ঠান। এখানে আপনি যে সকালবেলা বসেন যে একটা কফি খেয়া যে যা আইসে মুগ্ধা তাই বলে দেবেন, এরকমটা হবে না। এই ভুক্তভোগীরা কিন্তু টাকা পয়সা দিয়ে তারা কিন্তু একটা ফাইল সাবমিট করে, তারা কিছু জানতে চাইবে, এইটাই স্বাভাবিক। কিন্তু আপনি এই যে ম্যান করে ঘুমে কথা বলবেন, এগুলো ভাই আমি যে কথাগুলো বলতেছি আপনি দেখবেন যে কল রেকর্ডটা শুনলেই বুঝতে পারবেন। তো এখানে আরও অনেকে আছে যে আপুরা কল ধরে, সাদিয়া, আরও অনেক নাম আছে। তো আপনারা বিগত কল রেকর্ডগুলো আপনারা দেখছেন যে এক একজন এক এক সময় কল ধরে। কিন্তু এই যে সালমান ভাই যেভাবে কথাগুলো বলে একবারে ম্যান করে, আর মনে হয় কি যে ঘুমায় কথা বলে, তো এগুলো আসলে বিরক্ত ফিল করে যারা ভুক্তভোগী আছে। তো এইটা আসলে কথা বলার মতো ওরকম কেউ নাই। এই জন্য আমি বললাম, যেহেতু আপনারা এই আমাদের যারা ভিডিওগুলো বানায় আমাদের ভিডিওগুলো আপনারা ফলো করেন, দেখেন, তো এই জন্যই বলবো যে আপনি এইভাবে কথা বললে কিন্তু আমরা বিরক্ত ফিল হই। এবং সকলে ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের অবগত করতে চাই, যদি আপনারা ইতালি বিএফএস গ্লোবালের কল সেন্টারে কল দেন আর যদি সালমান ভাই কল ধরে, তো অবশ্যই আপনি এই ব্যাপারটা একটু বলবেন যে আপনি যে ম্যান করে কথা বলেন, যা ঘুমে থেকে উঠা যে মনে হইতেছে কথা বলতেছেন আমাদের সাথে, তো এইভাবে কথা বললে কিন্তু ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনেরা কিন্তু বিরক্ত ফিল করে। তো আপনি একটু ভালো মতো কথা বলবেন। যদি আপনারা কেউ ইতালি বিএফএস গ্লোবালের কল সেন্টারে কল দিলে, তো সে যদি কল ধরে অবশ্যই আপনারা এই কথাটা বলবেন, কারণ কি এভাবে হয় না। আর ওনারা তো ওইরকমভাবে কোনো আপডেট দিতে পারে না। তো আজকে কি আপডেট দিল সালমান ভাই ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে সরাসরি, এবং কি যে আমাদের ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী কথা বলছে যে শাহিন ভাই, তো উনি কি বললো এবং কি সালমান ভাই কি কথা বললো, তো এটার কল রেকর্ডটা আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সারা আছে, ওইখান থেকে দেখে নেবেন। তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে 30 অক্টোবর 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 14টি প্রায়, মোট রিজেক্টের সংখ্যা ছিল 10টি প্রায়, মোট ভিসা সংখ্যা ছিল 48টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 22টি, এগ্রিকালচার ভিসা ছিল 19টি, স্পন্সর ভিসা ছিল 3টি, ডোমেস্টিক ভিসা ছিল 1টি, ট্যুরিস্ট ভিসা ছিল 2টি, বিজনেস ভিসা একটা, ওখানে স্টুডেন্ট ভিসা 1টি।
তো প্রতিনিয়ত ভিসা হইতেছে এবং কি আজকেও কিন্তু অনেকের ফ্যামিলি ভিসা হয়েছে, তবে ফ্যামিলি ভিসা কোনো সিরিয়াল নাই যে 2023 সাল 24 সাল এবং কি 25 সালে অনেকে জানুয়ারিতে জমা দিয়ে পেয়ে যাইতেছে, আবার 23-এ জমা দিয়ে অনেকে পায় না, আবার আজকে কিন্তু অনেকে আপনার 2024 সালে ডিসেম্বরে জমা দিয়ে অনেককে ফ্যামিলি ভিসা হয়েছে। আর বিশেষ করে ওয়ার্ক ভিসা ক্যাটাগরি তাদের মধ্যে হয়েছে আপনার 2025 সালে গুলো বেশি হইতেছে, তবে 2024 সালে 22 অক্টোবর পরেরগুলো ভিসা হইতেছে এবং কি পাসপোর্টগুলো সাবমিট করতেছে। তবে 2024 সালে 22 অক্টোবর আগেরগুলো ওইগুলোর মধ্যে ওরকমভাবে কোনো আপডেটও হইতেছে না। আসলে এখন আমরা মনে করতেছি যে আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের হয়তো একটা সমাধান দিয়ে দেবে। আসলে এরকমটা করতে করতে সেই 2022 সাল থেকে 23 সাল 24 সাল এখন 25 সাল শেষ হয়ে যাবে, 26 সাল এসে পড়বে। তো আমরা মনে করতেছি আগামী মাস, আগামী সপ্তাহ বা আগামী ঈদের তারপর কোরবানি ঈদ, রোজার ঈদ, এরকমভাবে আমরা দেখতে 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 কতটা বছর পার করলাম, কিন্তু আমরা এখনও দেখা শেষ নেই এবং কি আমাদের যে একটা সমাধান এটাও কিন্তু অনেকে পাইতেছি না। আমরা এখনও ধরে নিতেছি যে আমরা হয়তো নভেম্বরে আমাদের একটা সমাধান দিয়ে দেবে, কিন্তু আসলে আমরা কতটুকু যে সমাধান পাবো এটা আসলে আল্লাহ তাআলা ভালো জানে। তারা যেভাবে কাজ করে এখনও তো কাজের অগ্রগতি দেখতেছি না। যে রিজেক্টের সংখ্যা আমাদের যদি গণহারে দিয়ে দেয় তাহলে একটা সমাধান পেয়ে যাব। আর এখন রিজেক্ট হবে যে 100%-এর মধ্যে আপনার 98% রিজেক্ট হবে। তবে এখন সুই আপডেট এবং কি রিইস্যু ছাড়া একজনও হয়তো ভিসা পাবেন না। যদি তারা আপডেট করে বা আপিল টাপিল করে তাহলে ভিসা পাবেন, আর যদি না করেন তাহলে নির্দিষ্ট সময় পর তারা রিজেক্ট দিয়ে দেবে। তবে রিজেক্ট কবে দিবে এটা অনির্দিষ্টকালের জন্য, যে আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যে দিয়ে দেবে, কিন্তু আসলে এটাও কিন্তু অনিশ্চিত, আপনাদের শিওরভাবে বলা যায় না। তারপরও যে তাদের কার্যকলাপ বা তারপর আমরা আশা করি যে ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তবে আপনারা গতকাল এক ভাই আমাকে ইনবক্স করছেন যে ভাই আমার মালিকে যে এটা কি করছে, মানে একটা পেপার দিছে যে এটা কি রিইস্যু করছে নাকি আপডেট করছে। আপনাদেরকে আমি বারবার অবগত করি, আমার ভিডিওগুলো যারা দেখে তারা আমি মনে করি যে এই প্রশ্নগুলো বারবার করার প্রয়োজন হয় না। আমি যা ভিডিওতে বলে দিই এগুলো আপনারা যে কমেন্টগুলো করেন ওই কমেন্ট ভিত্তিক এবং কি আপনাদের যে সমস্যা বা ইতালি যে বর্তমানে যে সমস্যা বা যে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত ওই বিষয় নিয়ে কথা বলি। তো এখানে অনেকে বলেন যে আপডেট বা রিইস্যু কি? রিইস্যু হলে যে আপনার রিইস্যু করলে যে আপনার 2024 সালে 22 অক্টোবর আগের একটা নলস্তা, ওটা নলস্তা উঠছে, তো ওটা ডেট দেওয়া আছে যে কত তারিখে নলস্তা উঠেছে, তো ওই ডেটটা পরিবর্তন হয়ে 2024 সালে 22 অক্টোবরের পরের একটা ডেট হবে। যে এখানে আপনার 2025 সালের যে কোনো একটা ডেট হতে পারে। তো এটা রিইস্যু মানে নতুন একটা নলস্তা উঠানো, জাস্ট ডেটটা পরিবর্তন হবে, তবে মালিকের নাম, উকিলের সব কিছু ডকুমেন্ট সব কিছু ঠিক থাকবে, জাস্ট ইস্যুকৃত ডেটটা চেঞ্জ হবে, এটা হলো রিইস্যু বলে। আর যেটা হলো আপডেট, যে আপনার 2024 সালে 22 অক্টোবর আগের নলস্তা মানে স্ক্যান কপি জমা দেওয়া বা কারো রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন, তো আপনাদের ডকুমেন্টগুলো মালিকে ধরেন আলিজ্য ম্যাচ চলে গেছে বা মালিকের ট্যাক্স আইডি ওই সমস্যা, ওইগুলো ডকুমেন্টগুলো আপডেট করতে হবে, তাহলে হয়তো তাদেরকে আবারও পাসপোর্টগুলো সাবমিট করতে বলে। তো আপডেট এক জিনিস আর হলো আপনার রিইস্যু আরেক জিনিস। তো এটা আপনাদের মাঝে আমি ক্লিয়ার করলাম। তারপরে যদি না বোঝেন তো অবশ্যই কমেন্টে জানাবেন, আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব। তো আসলে এইভাবে যদি বলার পরে যদি না বোঝেন আসলে আমার করার কিছু নেই। এবং আরেকটি টপিক হলো যে সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের অবগত করতে চাই এবং কি স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই যে এই যে 2026 সালের গ্যাজেট পাস করা হয়েছে, এখানে অনেকেই কিন্তু আবেদনের জন্য বিভিন্ন লোকের মাধ্যমে টাকা পয়সা দিতেছেন, লেনদেন করতেছেন। বারবার সতর্কতা করতেছি আপনাদের কাছে যে এখানে তৎপরতা বেড়ে যায় যখন একটা ফুলুচি বা গেজেট পাস করা হয়, তখনই কিন্তু দালাল চক্রদের মানে তৎপরতা বেড়ে যায়। তো এই জন্য বলবো যে আপনি কাকে টাকা দিতেছেন এবং কি ভেবে চিন্তে টাকা দিবেন। আর আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কোনো আর্থিক লেনদেনের সাথে জড়িত না, এবং কি ব্যক্তি আশরাফুল ইসলাম লালন কোনো আর্থিক লেনদেনের সাথে জড়িত না। আশরাফুল ইসলাম লালন কোনো রকম ইতালি নেয় না, জাস্ট আপনাদের ফ্রি একটা পরামর্শ দেয় এবং কি আপনারা কিভাবে এটা প্রসেসিং করবেন এটা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের পরামর্শ দিয়ে দেওয়া হয়। তো এটা আমি বারবার বলি, তারপরে যাতে কেউ প্রতারণার শিকার না হন, এবং কি আমার ছাড়াও অন্য কারোর সাথে যদি লেনদেন করেন এটা আপনি 10 বার ভাববেন, এবং কি ইতালিতে যে আপনি যাবেন বা আবেদনটা করবেন এটা সম্পূর্ণ ইতালি থেকে আবেদন করতে হয়। আর ভুলও কোনো এজেন্সির কাছে যাবেন না। ব্যক্তি হিসাবে আপনার যদি প্রতিবেশী এক ভাই ইতালিতে থাকে তার মাধ্যমে আপনি আবেদন করতে পারেন, তবে তার সাথে যদি আপনার কমিউনিকেশন ভালো থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন। কোনো প্রকার এজেন্সির কাছে যাবেন না, কারণ এজেন্সি 200-300 কাগজ জমা নেবে, আর এটা ইতালি থেকে আবেদন করা হয়। আর ইতালি থেকে যদি সরাসরি ব্যক্তি মালিক, ধরুন আপনার প্রতিবেশী এক স্বাস্থ্য ভাই উনি ইতালি থেকে থাকে, তো উনি একটা মালিক ধরবে, একটা উকিল ধরবে, সরাসরি আপনার জন্য আবেদন করবে, তো ওই মালিক ঠিক থাকবে। আর এখন একটা এজেন্সির কাছে গেলেন, উনি 500-600 কাগজ আটকায়া উনি মনে করেন দিবে, ওই যে আপনার জামানত কিছু টাকা পয়সা দিবেন, আপনাকে বলবে মেডিকেল করো, ওই আপনার পুলিশ ক্লিয়ারেন্স, বিভিন্ন রকম ধানা
কানাই পানাই করে আপনার কাছে ধাপে ধাপে টাকাগুলো হাতিয়ে নেবে। তো এইটা থেকে সর্বদা সতর্ক থাকবেন, সর্বদা সতর্ক থাকবেন। এবং কি আমি বললাম যে আপনার যদি আপন কেউ না থাকে তবে দূর সম্পর্ক আত্মীয় দিয়েও যদি আপনি আবেদন করতে চেষ্টা করেন, করতে পারেন। দেখেন এখানে আসলে কার ভাগ্যে কি লেখা আছে এটা আল্লাহ তাআলা ভালো জানে। তারপরে সর্বোচ্চ চেষ্টা, আপনি যে একটা জ্ঞান দিছে, বুদ্ধি দিয়েছে, ওইটাকে কাজে লাগিয়ে আপনি একটা সিদ্ধান্ত নেবেন। তারপর আপনি ওই একটা লোক ধরবেন, তারপর আপনি আবেদন করবেন। এবং কি টাকা পয়সা লেনদেন করবেন, যে আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন এবং কি স্ট্যাম্পের সই দ্বারা আপনি লিখিত আকারে দিবেন। এবং কি আপনি একটা চেক বই রাখবেন যে এত তারিখে ডেট অনুসারে যে এত তারিখে তুমি আমার টাকাটা রিটার্ন দিবা, যদি ভিসা না হয় বা নলস্তা না ওঠে। এরকমভাবে আপনারা কিন্তু আপনারা ভালো বোঝেন, তারপরও সতর্ক করি আমার জায়গা থেকে, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। তো আপনারা অবশ্যই, আপনাদের জন্য আমি দোয়া করি দ্রুত একটা সমাধান হয়ে যাক। বিশেষ করে রিটার্ন পাসপোর্টধারী, স্ক্যান পাসপোর্টধারী এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা মেল করে বসে আছেন, আসলে তারা হতাশার মধ্যে আছে। এবং কি বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তারাই কিন্তু বেশি হতাশার মধ্যে আছে এবং কি তারা হতভাগা। তো তাদেরকে যে এমনভাবে একটা মেল করে রাখছে, এখন তাদেরটা কোন অবস্থান আছে তারা কিন্তু ওইটাও জানে না। তো যারা ওই ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট বা সাবমিট করতেছে তারা কিন্তু তাদের স্ট্যাটাস দেখতে পারে। আবার যারা রিটার্ন পাসপোর্টধারী, তারপর স্ক্যান কপি জমা দেওয়া, তারাও কিন্তু তাদের অবস্থানটা বুঝতে পারে। কিন্তু যারা মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে, তারা কিন্তু তাদের অবস্থানটা কোথায়, আদৌ কি ভিসা পাবে বা তাদের ডকুমেন্ট ঠিক আছে, তো এটা কিন্তু কোনোভাবেই জানতে পারতেছে না। তো তাদের জন্য আসলে দোয়া করি দ্রুত একটা সমাধান হয়ে যাক। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।